এবং ফিলিপিন্সে ভারতীয় নৌসেনার নিয়মিত উপস্থিতি রয়েছে। ভারত মহাসাগরের পশ্চিমাংশেও একইভাবে হঠাৎ যদি যুদ্ধ বাঁধে, বিশেষত পার্শ্ববর্তী কোনো দেশের সাথে, তাহলে শুধু একটি দেশের শুধুমাত্র আধুনিক অস্ত্রশস্ত্র বা দক্ষ সৈন্য, এমনকি পারমাণবিক অস্ত্র থাকলেই হবে না। কিন্তু অবশ্যই থাকতে হবে এমন একটি মারাত্মক সামরিক কৌশল, যা না থাকলে বিরোধীর সঙ্গে এঁটে ওঠা আদৌ কিন্তু সুবিধের হবে না। আর এই মুহূর্তে বলার মতন বিষয়, গোটা বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের হাতেই কিন্তু রয়েছে এমন এক সামরিক ব্যবস্থা, বলা ভালো দুর্দান্ত কৌশল। আর তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নামগুলো আমেরিকা, রাশিয়া, চীনের মতন কয়েকটা দেশের সঙ্গে ভারতের নামটাও কিন্তু উল্লেখ্য। কারণ সেই মোক্ষম কৌশল বা ব্যবস্থা যাই বলুন, সেটা রয়েছে আমাদের দেশের হাতেও। কিন্তু কী সেই মোক্ষম কৌশল, এবং কীভাবেই বা তা অতি সহজেই কাজে আসবে আমাদের পক্ষে বিরোধীদের ঠিক যুদ্ধের আগে ভাগেই ঠেকাতে, আর কীভাবেই বা পেলাম আমরা সেই ক্ষমতা অর্জন করতে, আজ সে বিষয়ে খুব জরুরি আলোকপাত করার চেষ্টা করব। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। কৌশলটা অবশ্যই নিজের দেশের বাইরে পার্শ্ববর্তী একাধিক দেশের মধ্যে বা ভেতরে লুকিয়ে রাখা নিজেদের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সামরিক ঘাঁটি। নয় নয় করে দেশের বাইরে এমনই অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত 11টি দেশে নিজেদের গোপন সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে ভারত। জানেন কি? উল্লেখযোগ্যভাবে সেই দেশগুলো কি কি? প্রথমেই যার নাম উল্লেখ করতে হয় সেটি মধ্য এশিয়ার তাজিকিস্তান। দ্বিতীয়, হর্ন অফ আফ্রিকা থেকে 2500 কিলোমিটার দূরত্বে অবস্থিত দ্বীপরাষ্ট্র সেসেলস। তৃতীয়ত, মরিশাস। এছাড়াও মাদাগাস্কার, ওমান, নেপাল, ভুটান, মালদ্বীপ, ভিয়েতনাম, কাতার এবং মোজাম্বিকের মতন একাধিক রাষ্ট্র রয়েছে এই তালিকায়। আর তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যৌথ সামরিক চুক্তি। কিন্তু কেন এমন সব পদক্ষেপ, যার অন্যতম প্রধান উদ্দেশ্য কিন্তু উপমহাদেশের একাধিক দেশের তরফে কোনো রকম আক্রমণ বা আক্রমণাত্মক কার্যকলাপকে আগে ভাগেই রুখে দেওয়া এবং মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলে একাধিক প্রান্ত থেকে চুলচেরা নজরদারি বাড়ানো। বিশেষত দুই প্রতিবেশী রাষ্ট্র চীন এবং পাকিস্তানের তরফে তেমন গতিবিধি হলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই জন্যই মূলত তাজিকিস্তান, সেসেলস, মরিশাসের সেনা ঘাঁটি এবং আমেরিকার সঙ্গে যৌথ সামরিক চুক্তি ঠিক কী জন্য এতটা গুরুত্বপূর্ণ কারণ তবে প্রথমেই আসা যাক তাজিকিস্তানের কথায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মূলত মুসলিম অধ্যুষিত মধ্য এশিয়ায় প্রজাতান্ত্রিকতা স্বাধীনতা লাভ করে। ফলত মধ্য এশিয়ায় প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে থাকা ওই প্রজাতন্ত্রের মধ্যে 5টি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। কি সেগুলো? কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান। আর সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশেষত রাজনৈতিকভাবে স্থায়িত্ব লাভ করে উঠতে না পারা এই অঞ্চলটিতে এক গভীর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। আর সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে রাশিয়ার পক্ষে একাকী এই শূন্যতা পূরণ করা কিন্তু সত্যি সম্ভব ছিল না, যার ফলে বিভিন্ন বড় মাপের আঞ্চলিক শক্তি এর মধ্যে এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট হয়ে পড়ে। আজকের মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতাকে নিউ গ্রেট গেম বলা হচ্ছে। কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়ায় যে নতুন রাষ্ট্রগুলো সৃষ্টি হয় সেগুলোর ওপর নিজেদের প্রভাব তৈরির চেষ্টায় সচেষ্ট প্রায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেক দেশই। আর মধ্য এশিয়ার ওই 5টি দেশের মধ্যে সবথেকে ছোট, দরিদ্র এবং তুলনায় স্থিতিশীলতার অভাব রয়েছে বা ছিল ওই তাজিকিস্তানে। একদিকে তো তারা মধ্য এশিয়ার অন্য রাষ্ট্রগুলোর মতন বৃহত্তর তুর্কি জাতির অংশ ছিল না, বরং তাজিক জাতি ছিল বৃহত্তর ইরানিদের অংশ। অর্থাৎ তারা ইসলামের শিয়া মতবাদপন্থী আর তাজিকরা কিন্তু সুন্নি মতবাদপন্থী। ফলত এখানে একটা বিভেদ তো ছিলই। তার উপর মূলত স্থলভাগে বেষ্টিত তাজিকিস্তানের ভৌগোলিক অবস্থানের জন্য দেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাজিকিস্তানের পূর্বে চীন, উত্তরে কিরগিজস্তান, পশ্চিমে উজবেকিস্তান এবং দক্ষিণে আফগানিস্তান অবস্থিত। অর্থাৎ দেশটির প্রায় চতুর্দিকে সমস্যাপ্রবণ অঞ্চলে ভর্তি বা ট্রাভেল স্পট রয়েছে।
ট্রাভেল স্পট এই কারণেই, কারণ সেই সময়টা 1970 সালের শেষ থেকে 90-এর দশক। তাজিকিস্তানের দক্ষিণের আফগানিস্তানে চলছে গৃহযুদ্ধ। পূর্বে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর কমিউনিটির বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, আর উত্তরে কিরগিজস্তানের রাজনৈতিক পরিস্থিতি খুবই অশান্ত এবং উজবেকিস্তানের সঙ্গে তাজিকিস্তানের লাগাতার সীমান্ত সমস্যা। একে দুর্বল একটা দেশ, তার উপর পাশে সাহায্য করার মতো নেই অন্য কোনো দেশ। কারণ পার্শ্ববর্তী দেশ পাকিস্তান হলেও 19 শতাব্দীতে রুশ তুর্কিস্তান থেকে ব্রিটিশ ভারতকে ভৌগোলিকভাবে পৃথক করার জন্য আফগানিস্তানের অন্তর্গত খুব সংকীর্ণ ওয়াখান করিডোর পাকিস্তান থেকে তাজিকিস্তানকে আলাদা করেছে। কিন্তু দেখতে গেলে পাকিস্তান আর তাজিকিস্তান অনেকটা একই শহরের দুটি অঞ্চলের মধ্যেকার জায়গার মতন, কিন্তু কারণ তাদের মধ্যেকার দূরত্ব কত জানেন? মাত্র 16 কিলোমিটার। কিন্তু শুধুমাত্র তাদের ভৌগোলিক গুরুত্বের জন্য সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর মতো কিংবা তার থেকেও বেশি পরিমাণে তাজিকিস্তানে প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। আর সেই রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম রাষ্ট্র ভারত। ইতিহাস বলছে ভারতবর্ষের সঙ্গে বর্তমান তাজিকিস্তান অঞ্চলের ঘনিষ্ঠ রাজনৈতিক হোক কিংবা সাংস্কৃতিক সম্পর্ক বা আঁতাত একটা ছিল, আর তাতে করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত এই অঞ্চলের প্রভাব বিস্তারের জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হলো ঐতিহাসিক সম্পর্কের থেকে মূলত ভৌগোলিক সম্পর্কের কারণে। কীরকম সেটা? প্রথমত, আমাদের রাজধানী নতুন দিল্লি থেকে তাজিকিস্তানের রাজধানী দুসানাবের দূরত্ব 1351 কিলোমিটারেরও কম। সেখানে কলকাতা বা মুম্বাইয়ের থেকে দিল্লির দূরত্ব তুলনায় অনেকটাই বেশি। আর দ্বিতীয়ত, তাজিকিস্তানের খুব নিকটবর্তী দেশ ছিল আফগানিস্তান, পাকিস্তান এবং খানিকটা চীনও। এই জন্য 90-এর দশকে ভারত তাজিকিস্তানের সঙ্গে একটা দীর্ঘ সামরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু কাজটা খুব একটা সহজ ছিল না। সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রতিযোগিতায় কিন্তু তখন অন্যরা থাকলেও এ ব্যাপারে ভারত কিন্তু সংকল্পবদ্ধ ছিল। আর তাই তারা কাজে লাগায় 40-এর দশকের স্বাধীনতা লাভের পর ভারত ও আফগানিস্তান পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে। আর সেই পুরনো সম্পর্ক আরেকটু শান দিয়ে নিজেদের উদ্দেশ্য সফল করতে তারা 1970-80-র দশকে আফগানিস্তানে চলমান ওই গৃহযুদ্ধকেই বেছে নেয়। সেই সময় ভারত করে কি? সেই সময় ভারত আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে সমর্থন করে। সেই সময় ভারত আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে সমর্থন করে। কিন্তু 1992 সালে আফগান কমিউনিস্ট সরকারের পতনের পর পাকিস্তানের মদতপুষ্ট তালিবানের বিরুদ্ধে আফগান নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করতে শুরু করে ভারত। উদ্দেশ্য আফগানিস্তানে পাকিস্তানি ক্ষমতা খর্ব করা এবং সেখানে ভারতের প্রভাব বৃদ্ধি করা। আর সেই সময় ভারতের এই কাজে তারা পাশে পায় কাকে? ইরান, উজবেকিস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানকে। কারণ এই যুদ্ধে নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করার পেছনে এদেরও স্বার্থ ছিল। ফলত সে সময় ভারত এই রাষ্ট্রগুলোর সঙ্গে একটা জোট সমন্বয় তৈরি করে। উল্লেখযোগ্যভাবে এই রকম সময়তে তাজিকিস্তানেও কিন্তু চলছিল গৃহযুদ্ধ। আর আফগানিস্তানকে কেন্দ্র করে গড়ে ওঠা ধর্মভিত্তিক তাজিক সন্ত্রাসবাদী শক্তি বা দলগুলোকে থামানো ছিল তাজিকিস্তানের সরকারের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, একই সঙ্গে চ্যালেঞ্জিং একটা কাজ। আর এখানেই ভারত হাত বাড়িয়ে দেয় এবং তাজিকিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার একটা জায়গাও তারা খুঁজে পায়। আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত না থাকার কারণে ভারত তাজিকিস্তানের মধ্যে দিয়ে নর্দার্ন অ্যালায়েন্সকে যুদ্ধের প্রয়োজনীয় খাবার দাবার, সাজ সরঞ্জাম সবকিছু সরবরাহ করত। কাজে আসতে শুরু করে দু দেশের সম্পর্ক এবং একই সঙ্গে কাছে আসতে থাকে দুই দেশ। কিন্তু সমস্যা বাঁধে অন্য একটা জায়গায়। তাজিকিস্তান যেহেতু একটি স্থলবেষ্টিত দেশ, সে কারণে ভারতকে ইরানের চাবাহার সমুদ্র বন্দর দিয়ে তাজিকিস্তানে সব সাজ সরঞ্জাম, খাবার দাবার, মানে যুদ্ধের সাজ সরঞ্জাম, খাবার দাবার পৌঁছে দিতে হতো। আর ঠিক এরকম সময়তেই দক্ষিণ পশ্চিম তাজিকিস্তানের ফারখোর শহরে ভারত একটি ছোট্ট সেনা হাসপাতাল তৈরি করে। সেখানে ভারতীয় সেনা চিকিৎসকরা যুদ্ধে আহত নর্দার্ন অ্যালায়েন্স যোদ্ধাদের চিকিৎসা করতেন। বলা যেতে পারে আফগানিস্তানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরোক্ষ যুদ্ধ চলছিল সেটিকে ঠিকঠাক পরিচালনা করার জন্য তাজিকিস্তানই ছিল ভারতের জন্য একটি আইডিয়াল টেরিটরি বা আদর্শ ভূখণ্ড। আর তাজিকিস্তানে ভারতীয় সামরিক শক্তির উপস্থিতিও কিন্তু বাড়ে এই নর্দার্ন অ্যালায়েন্সের সাহায্যের পরিপ্রেক্ষিতেই। এরপর 90 দশকের মাঝামাঝি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মানে তাদের তরফে তাজিকিস্তান সরকারকে একটি প্রস্তাব দেওয়া হয়। কী প্রস্তাব? না, নর্দার্ন অ্যালায়েন্সকে যুদ্ধের রসদ সরবরাহ, হেলিকপ্টার মেরামত এবং আফগানিস্তান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ওই ফারখোর বিমান ঘাঁটি ভারতকে ইজারা দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়।
আগে ফারকর বিমান ঘাঁটি ছিল মূলত সোভিয়েত বিমান বাহিনীর একটি ঘাঁটি, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঘাঁটিটি পরিত্যক্ত হয়। ভারত তখন এই ঘাঁটি সংস্কার করে স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করার পরিকল্পনা করে ফেলে। ভারতীয় কর্তৃপক্ষ তাজিকিস্তানকে জানায় যে আফগান গৃহযুদ্ধে নর্দার্ন অ্যালায়েন্সকে সহায়তা করার জন্য তারা ফারখর বিমান ঘাঁটি ব্যবহার করতে চায়, কিন্তু ভারতের মূল লক্ষ্য পাকিস্তানকে কৌশলগতভাবে ঘিরে ফেলা। আর ফারখর বিমান ঘাঁটিতে ভারতীয় যুদ্ধ বিমান মোতায়েন করা হলে সেগুলো নতুন একটি ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানের ওপর বোমা বর্ষণ করতে সক্ষম হবে ভারত। তাজিকিস্তানের বিমান ঘাঁটি তৈরির সেইটার মাধ্যমেই সেই সব ভূকৌশলগত সুবিধা অর্জন করা সম্ভব, আর সেগুলো ভারত সরকারের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল। সুতরাং এই প্রচেষ্টা সফল করার জন্য নয়াদিল্লি সেই সময় কোনো প্রচেষ্টা বাদ রাখেনি। তারা তাজিকিস্তানকে উল্লেখযোগ্য পরিমাণে সামরিক সহায়তা দিতে থাকে এবং আফগানিস্তান সীমান্তে সক্রিয় সন্ত্রাসী দলগুলোকে মোকাবিলা করতেও সাহায্য করে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তাজিকিস্তানের সৈন্য অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করা শুরু করে এবং তাদের সম্পূর্ণ ব্যয়ভারও কিন্তু সেই সময় ভারত সরকার বহন করা শুরু করে। এমনকি রাজধানী দুসানাবেতে তাজিক সামরিক ইনস্টিটিউটে স্থাপনের ক্ষেত্রেও ভারত অনেক অর্থ বিনিয়োগ করতে শুরু করে। এইসবের বিনিময়ে 2002 সালে তাজিকিস্তান ফারখর বিমান ঘাঁটিতে ভারতীয় সৈন্য মোতায়েন করতে দিতে রাজি হয়ে যায়। 2006 সালে ভারত ঘাঁটিটিতে MiG-29 যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করার সিদ্ধান্ত নেয়। একইভাবে ফারখর বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি লাভের পাশাপাশি ভারত তাজিকিস্তানে আরেকটি বিমান ঘাঁটি ইজারা লাভের জন্য হাত বাড়ায়। এই ঘাঁটিটি হচ্ছে দুসানাবে থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি। সোভিয়েত আমলে এটি সোভিয়েত বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ফারখর বিমান ঘাঁটির মতন এটিও পরিত্যক্ত হয়। ভারত ঘাঁটিটি সংস্কারের কাজে হাত দেয় এবং 2002 থেকে 2010 সালের মধ্যে ভারতীয় সরকার আইনি বিমান ঘাঁটির সংস্কারের জন্য $7 কোটি ব্যয় করে। 2014 সালে ওই ওয়াখান করিডোরের নাকের ডগায় বিমান ঘাঁটিতেই বসানো হয়েছে সুখোই 30 MKI এর মতন একটি যুদ্ধ বিমান, যেখান থেকে পাকিস্তান এবং চীনের সন্দেহজনক গতিবিধির লক্ষণ দেখলেই সহজেই যাবতীয় তৎপরতা নেওয়া সম্ভব। একদিকে পর্বত উপত্যকা থেকে নজরদারির পাশাপাশি এদিকে ভারত মহাসাগরের বুকে সামরিক পরিকাঠামো গড়ে তোলার জন্য দ্বীপরাষ্ট্র সেসেলসের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেটাও সম্ভব হয়েছে। হর্ন অফ আফ্রিকা থেকে প্রায় 2500 কিলোমিটার দক্ষিণে অ্যাজাম্পশন আইল্যান্ডে ভারতীয় সামরিক পরিকাঠামো বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে সেসেলসের ক্যাবিনেট। আর তারপরেই নতুন চুক্তি স্বাক্ষরিত হয় দুদেশের মধ্যে। 2017-18 ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় গিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন। সেসেলসের শাসক এবং বিরোধী দুদলই এই চুক্তিকে কিন্তু সমর্থন করেছে। ভারত মহাসাগরের সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে পূর্বে এবং পশ্চিমে অনেকগুলি দেশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ বাড়াচ্ছে ভারত। দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ ভারত মহাসাগরের পূর্বাংশে ভিয়েতনাম, ব্রুনেই এবং ফিলিপিন্সে ভারতীয় নৌসেনার নিয়মিত উপস্থিতি রয়েছে। ভারত মহাসাগরের পশ্চিমাংশেও একইভাবে সামরিক উপস্থিতি সুনিশ্চিত করতে সেসেলস এবং মরিশাসের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। 2015 সালে প্রধানমন্ত্রী সেসেলস সফরের সময় সে দেশের সঙ্গে চুক্তি সেরে ফেলেছিল ভারত সরকার, কিন্তু সেই চুক্তি কার্যকরের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়, কারণ সেসেলসের পার্লামেন্টে চুক্তি রূপায়ণের প্রস্তাবটি আটকে যায়। যে প্রেসিডেন্টের আমলে চুক্তি হয়েছিল সেই জেমস মিশেল 2016 সালে পদত্যাগ করার পরে নতুন প্রেসিডেন্ট হন ড্যানি ফরে। কিন্তু 2017 সালে ড্যানি ফরের সরকার জানায় ভারত সেসেলসের চুক্তি আইনিভাবে বৈধ নয়, কারণ সেসেলসের পার্লামেন্ট ওই চুক্তিতে অনুমোদন দেয়নি। এরপরেই ফের সক্রিয় হয় ভারত। বিদেশ সচিব এস জয়শঙ্কর 2017 অক্টোবরে সেসেলসে যান। তখন শুধু তিনি প্রেসিডেন্টের সঙ্গে নয়, বিরোধী দলের সঙ্গেও তিনি বৈঠকে বসেন। ভারতীয় বংশোদ্ভূত বেভেল রাম কালাবনের দল সেসেলস ন্যাশনাল পার্টি, যারা সেদেশের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ, তাদের সঙ্গেও আলোচনা করেন এবং অবশেষে দুপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারত সেসেলস চুক্তিতে বেশ কিছু সংশোধনী আনা হয়। ড্যানি ফরে এবং বেভেল রাম কালাবন দুজনেই চুক্তিতে সবুজ সংকেত দেন। দুজনেই চুক্তির যাবতীয় শর্তাবলীকে সবুজ সংকেত দিতেই সেদেশের ক্যাবিনেট শিলমোহর দেয় চুক্তির প্রস্তাবে। ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় গিয়ে চুক্তি স্বাক্ষর করেন এবং
সে সময় প্রেসিডেন্টের দল পিপলস পার্টি এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ দল সেসেলস ন্যাশনাল পার্টি উভয়ই এই চুক্তির পক্ষে থাকায় চুক্তি পাস হতে কিন্তু সময় লাগেনি। কারণ 33 আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 19টি বিরোধী নেতা রাম কালাগনের দলের দখলে ছিল এবং 14টি প্রেসিডেন্ট ড্যানি ফরের দখলে ছিল। এই চুক্তির ফলে সেসেলসের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা নিজস্ব অর্থনৈতিক জলসীমাকে সুরক্ষিত রাখতে এবং জলদস্যুদের দমন করতে ভারত ও সেসেলস যৌথভাবে কাজ করবে বলে ঠিক হয়। 2016 মার্চেই সেসেলসে ভারত পোস্টাল সার্ভেলেন্স রাডার সিস্টেম চালু করেছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে। আর সেসেলসের সামরিক দক্ষতা বৃদ্ধিতেও ভারত কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট সক্রিয়। অ্যাজাম্পশন আইল্যান্ডে ভারত সামরিক পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি ওই দ্বীপে ভারতীয় নৌসেনার উপস্থিতি এবং নজরদারিতে সেসেলসের আউটার আইল্যান্ডস অঞ্চলের নিরাপত্তা কিন্তু জোরদার হয়েছে। সেসেলসের আউটার আইল্যান্ডস অঞ্চলের নিরাপত্তা কিন্তু জোরদার হয়েছে এবং পুরো দ্বীপরাষ্ট্রের জলসীমা আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হচ্ছে বলেই দুদেশ মনে করছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ভারত মহাসাগরের যে অংশে সেসেলসের অবস্থান কৌশলগতভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন সেসেলসের জন্য শুধু নয়, এই চুক্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে চীন। ভারতকে ঘিরে বিভিন্ন দেশে বন্দরে এবং পরিকাঠামো গড়ে তুলছে তারা। ভারতকে ঘিরে বিভিন্ন দেশে বন্দর এবং পরিকাঠামো গড়ে তুলছে তারা। ভারতও শুরু করেছে পাল্টা পদক্ষেপ গ্রহণের কাজ। দেশের বাইরে তথা ভারত মহাসাগরের বিভিন্ন অংশে সামরিক উপস্থিতি ভারত বাড়িয়েছে, কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হর্ন অফ আফ্রিকায় চীন পুরোদস্তুর সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে 2017 সালে। কাজেই ভারত মহাসাগরের পশ্চিমাংশে বড়সড় সামরিক পরিকাঠামো গড়ে তোলার জন্য দিল্লির জন্য খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল। আর অবশেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েই গেল সেই লক্ষ্যে। আফ্রিকায় গড়ে ওঠা চীনা ঘাঁটি জিবুটি থেকে 2453 কিলোমিটার দক্ষিণে অবস্থিত অ্যাজাম্পশন আইল্যান্ডে সামরিক পরিকাঠামো গড়ে তোলার ছাড়পত্র এবার ভারতের হাতে। এই চুক্তি কিন্তু চীনের মাথা ব্যথার কারণ হচ্ছে সন্দেহ নেই, একই সঙ্গে চাপে রাখবে তাদেরকেও। আর ক্রমেই চীন যেভাবে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত বিরোধী বৃত্ত গড়ে তুলতে সক্রিয়, তাতে পাল্টা সামরিক জোট ভারতেরও প্রয়োজন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে বেজিং, আর নতুন দিল্লি কিন্তু বসে নেই। নতুন দিল্লি কূটনৈতিকভাবে তার মোকাবিলা করছে, কিন্তু চীন যেভাবে সামরিকভাবে ভারতকে ঘেরার চেষ্টা করছে, তাতে শক্তিশালী সামরিক একটা জোট ভারতেরও প্রয়োজন। আর সেই লক্ষ্যেই দুপায়ে এগিয়ে আমেরিকার সঙ্গে ভারতের একটা সামরিক সমঝোতা অনেক দিন ধরেই দানা বাঁধছিল, যা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়ে গেছে। চীনা আগ্রাসন আমেরিকার কাছে এখন মাথা ব্যথার অন্যতম একটা কারণ। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনা নৌসেনা নিজেদের আধিপত্য বিস্তার করতে যথেষ্ট সচেষ্ট। আমেরিকা তা যে কোনো মূল্যে রুখতে চায়। দক্ষিণ চীন সাগরের 90% এলাকাকে নিজেদের জলসীমা বলে দাবি করতে গিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জোর ধাক্কা খেয়েছে চীন। তবু তারা হাল ছাড়তে নারাজ। এশিয়া প্যাসিফিকে চীনা নৌসেনার আধিপত্য খর্ব করার জন্য মার্কিন নৌসেনা নিজেই যথেষ্ট, সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। কিন্তু ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের মুখের ওপর কথা বলার সামর্থ্য ভারতীয় নৌসেনা ছাড়া আর কারোরই কিন্তু নেই। আর তাই ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হওয়া আমেরিকার পক্ষে অত্যন্ত জরুরি ছিল। ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ পেলে এবং ভারতীয় নৌসেনার সহযোগিতা পেলে মার্কিন নৌসেনা এই অঞ্চলেও একটাই অপ্রতিরোধ হয়ে উঠতে পারে। এই অঞ্চলেও কিন্তু তারা এতটাই অপ্রতিরোধ হয়ে উঠতে পারে যে পিপলস লিবারেশন আর্মি নেভি কোনোভাবেই এই যৌথ শক্তির সঙ্গে যুঝে উঠতে পারবে না। এক কথায় এই কথা স্বীকার করে নিয়েছেন তাবর বিশেষজ্ঞরা। যদিও ভারত মহাসাগরীয় এলাকায় এককভাবে নিজেদের সামরিক শক্তির বহরকে আরও বেশি করে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে মরিশাসের উত্তর অ্যাগালেগা দ্বীপে 25 কোটি মার্কিন ডলার খরচ করে নিজেদের যে সামরিক ঘাঁটি তৈরি করে এগোচ্ছে ভারত, তাতে দেশ ছাড়িয়ে বিদেশে স্থলে জলে হোক কিংবা পাহাড় পর্বতে ভারতের সামরিক নজরদারি এবার একই সঙ্গে তাদের নজরদারি এবং শক্তি কিন্তু শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকেও আগ্রাসী হবার আগে দুবার ভাবতে বাধ্য করবে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবার বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য, নতুন নতুন কাজ আনার জন্য একটা মস্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।